আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 1, এপিসোড 3। সময় তার গতি অব্যাহতি রেখে এগিয়ে চলেছে। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে আলো বড় স্কুলে ভর্তি হয়েছে। কাকলিও এই স্কুলে 8ম শ্রেণীতে উঠল। একই বাড়ির দুটো মেয়ে একই সময় একই স্কুলে যায়, কিন্তু কাকলি আলোকে সঙ্গে করে নিয়ে যায় না কখনো। ওর সাইকেল আছে, চাইলেই আলোকে পিছনে বসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ছায়া দেবী এটা চান না। নিজের মনের হিংসা ও কূট বুদ্ধি তিনি ধীরে ধীরে কাকলির মনের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন। স্কুলে আলোর সঙ্গে দেখা হলেও ভালো করে কথা বলে না কাকলি, এড়িয়ে যায়। আত্মরূপ স্কুলে যাওয়ার সময় বোনকে সাইকেলে করে নিয়ে যায়। স্কুল ছুটি হলে আলো অন্যান্য মেয়েদের সঙ্গে নিজেই চলে আসে। বন্দনা দেবীর দোকানে যাওয়া এখন এক প্রকার নেশায় পরিণত হয়েছে। নেশাটা ঠিক শুধু দোকানের নয়, নেশাটা হলো পয়সা রোজগার করার। আর আলো পুজোর ছুটির পরে আর সেভাবে মাকে পেয়েছে কিনা সন্দেহ। সকালে রান্না করে দোকান, দুপুরে দোকান থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রেখে বিকেল 4টের আগেই আবার দোকান। রাতে এসে কোনো রকমে খেতে দিয়ে নিজে খেয়ে সব গুছিয়ে রেখেই সারা দিনের ক্লান্তি নিয়ে বিছানায় শোয়া মাত্রই চোখের পাতা ভারী হয়ে আসে বন্দনা দেবী। ছেলে মেয়েকে দেখার সময়টুকুও পান না তিনি। পান না বলা ভুল, দেখতে চান না। মায়ের অবহেলা, একাকিত্ব, প্রতিনিয়ত সুধীরের হাতে কষ্ট পাওয়া, এই সব কিছু আলোকে সময়ের আগেই বড় করে তুলছিল। এখন সব সময় ভয়ে ভয়ে থাকে আলো। সুধীর সব সময় ভয় দেখায় আলোকে, কখনো মুখে তো কখনো সবার অগোচরে চোখের শাসানি দিয়ে। সুধীর নামটা একটা আতঙ্কে পরিণত হয়েছে ওর কাছে। যেদিন যেদিন সুধীরের কাছে পড়তে যায় সেদিন রাতে ভালো করে খায় না আলো। কারো কাছে মন খুলে কিচ্ছু বলতে পারে না। মুখে সর্বক্ষণ হাসি লেগে থাকা মেয়েটা এখন প্রায় হাসেই না। একমাত্র স্কুলে সোমার সঙ্গে থাকলে আলোর মুখে মাঝে মাঝে খুশির ঝলক দেখা যায়। সোমা আলোর নতুন বন্ধু। মেয়েটি খুব ভালো। স্কুলের কয়েকটা বাড়ির পরেই ওর বাড়ি। সুধীরের হাত থেকে বাঁচার একটা উপায় ভাবে আলো, আর এই কাজে আত্মরূপের সাহায্য চায়। যদিও সুধীরের কাছে পড়তে না যাওয়ার কারণ বলেনি দাদাকে, শুধু বলেছে সুধীর কাকু খুব মারে। উপায়টি হলো, যে 3 দিন সুধীরের কাছে পড়া থাকে সেই কদিন আলো ছায়া দেবীর সঙ্গে ঘরে থাকবে সন্ধেটা। আত্মরূপ এলেই ঘরে চলে আসবে। বন্দনা দেবী আসার অনেক আগেই আত্মরূপ বাড়ি চলে আসে, তাই তিনিও কিছু জানতে পারবেন না। আজকে আলো সুধীরের কাছে পড়তে যায়নি। সন্ধ্যের পরে আর নিচেই নামেনি। কিছুক্ষণ ঘরে চুপ করে বসে থেকে ছায়াদেবীর ঘরে যায়। আত্মরূপ আসা পর্যন্ত ওখানেই থাকে। দাদা পড়ে বাড়িতে এলে ঘরে ফিরে আসে। এদিকে সুধীর ওর ঘরে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছিল আলোর জন্য। আলোর আসার সময় পেরিয়ে গেলে সুধীর উপরে আসে দেখতে, কিন্তু ঘরে তালা দেওয়া দেখে ভাবে আলো হয়তো কোথাও গিয়েছে, তাই আবার নিচে নেমে নিজের ঘরে চলে যায়। ছায়াদেবীর ঘরেও যে আলো থাকতে পারে এটা সুধীরের মাথায় আসেনি। এই কথাটা মাথায় না আসার অবশ্য যথেষ্ট কারণ আছে। এই বাড়িতে এতদিন থেকে এটা সুধীর খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে ছায়াদেবী বন্দনা দেবীদের কাউকেই পছন্দ করেন না। একই বাড়িতে থাকার জন্য যেটুকু কথা না বললে নয় সেটুকু বলেন, আর বলেন নিজের প্রয়োজনে কিংবা কোনো কিছু কিনে বন্দনা দেবীকে এটা দেখাতে যে তার অবস্থা বন্দনা দেবীর থেকে অনেক সচ্ছল। আলোকে আর আত্মরূপকে তিনি একেবারেই দু চোখে দেখতে পারেন না। আত্মরূপকে ভালো না লাগার কারণ তার নিজের ছেলে নেই, একটা মেয়ে কাকলি। কাকলি হওয়ার সময় তার বেশ কিছু সমস্যা হয়েছিল। তখনই ডাক্তার স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে ছায়া দেবী আর কখনো মা হতে পারবেন না, তাই এক মেয়েতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়। আর আলোকে অপছন্দের কারণ আলোর রূপ। 10 বছরের মেয়ে,
কিন্তু মুখশ্রী এত সুন্দর, মনে হয় কোনো চিত্রকর খুব যত্ন করে নিখুঁতভাবে বসে এঁকে দিয়েছে। আর আলোর মুখের সৌন্দর্য বৃদ্ধি করে ওর হাসি। যে জামা পরে সেই জামাতেই আলোকে সুন্দর লাগে। সব রঙেই আলোকে মানায়। মনে হয় রঙগুলো যেন আলোকে ভেবেই সৃষ্টি হয়েছে। ছায়াদেবী আলোকে দেখে মনে মনে ভাবেন, এখন যদি আলো এত সুন্দর দেখতে হয়, তাহলে আরো বড় হলে কি হবে? এইভাবে সুধীরের ঘরে না গিয়ে 1 সপ্তাহ কাটায় আলো। মায়ের সামনে একটু ভয় ভয়ই থাকে, না জানি কখন মা জেনে যায়। আবার এটাও ভেবে ভয় পায়, সুধীর কাকু যদি মাকে কিছু বলে দেয়। এর আগে তো মিথ্যে বলে মার খাইয়েছিল, কিন্তু 1 সপ্তাহে যখন বন্দনা দেবী কিচ্ছু জানতে পারলেন না, তখন আলো কিছুটা নিশ্চিন্ত হলো। কিন্তু এই না জানা যে ঝড়ের পূর্বাভাস, সেটা ছোট্ট আলোর মাথায় আসেনি। এলে অপরিপক্ক মাথায় এই বুদ্ধি কখনোই কাজে লাগাতো না সে। স্কুল থেকে এসে বাড়িতে মাকে দেখে একটু অবাকই হয় আলো। সপ্তাহে একদিন বন্দনা দেবী এই সময় বাড়িতে থাকেন, আর সেটা হলো দোকান বন্ধের দিন। কিন্তু আজকে তো দোকান বন্ধ নয়। বেশি না ভেবে আলো বইয়ের ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রেখে হাত মুখ ধুয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। বন্দনা দেবী চোখের উপর ডান হাতটা চাপিয়ে শুয়ে আছেন। আলোর উপস্থিতি টের পেয়ে চোখ থেকে হাত না তুলেই বললেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, গিয়ে খেয়ে নে। মায়ের গম্ভীর গলায় কথা শুনে আলোর বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। তবুও সে ধীর কণ্ঠে বলে, তুমি খেতে দেবে না মা? বন্দনা দেবী হাতটা সরিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে বলেন, অন্যদিন তো নিজেই নিয়ে খাস, আজকে যেই আমাকে দেখেছিস অমনি খেতে দাও বলছিস? ঘোড়া দেখলেই খোড়া, তাই না? আমি পারবো না, যা নিজে গিয়ে খেয়ে নে। মায়ের কথা শুনে আলো রান্নাঘরে চলে যায়। কোনো কিছু নিয়ে যে মা খুব রেগে আছে সেটা আলো ভালোই বুঝতে পারে। থালা নিয়ে ভাত বাড়তে গেলেই বন্দনা দেবী আলোর হাত থেকে থালা নিয়ে ওকে সরে যেতে বলেন। তারপর ভাত, তরকারি, মাছ থালাতে দিয়ে থালাটা হালকা শব্দ করে নামিয়ে দিয়ে বলেন, নে, খেয়ে উদ্ধার কর আমাকে। এতেও পেট না ভরলে আমাকেও খেয়ে ফেলিস। কথাগুলো বলে দুম দুম শব্দ করে ঘরে গিয়ে আবার খাটের উপরে আগের মতো শুয়ে পড়েন বন্দনা দেবী। আজকে বন্দনা দেবী বাড়িতে আছেন, তাই সুধীরের কাছে পড়তে যাওয়ারও দরকার নেই। আলো বই নিয়ে খাটে বসে পড়ছে। বেশ কিছুক্ষণ ধরে মাকে ঘরে দেখতে না পেয়ে আলো নেমে যায় খাট থেকে। উপরে কোথাও মাকে না পেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সুধীরের ঘর থেকে মায়ের গলার স্বর ভেসে আসছে, সাথে অস্পষ্ট শব্দ। কৌতূহল নিয়ে আলো এগিয়ে যায় সেদিকে। দরজার কাছে যেতেই শব্দগুলো পরিষ্কার শুনতে পায় আলো। বারবার তার নাম শুনতে পাচ্ছিল আলো। বন্দনা দেবী সুধীরকে বলছেন, ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না আলোর এত অধঃপতন হয়েছে। একটা ছোট মেয়ে, সে কিনা এই প্রশ্ন করেছে তোমাকে? না 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 না, আপনি 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 আগে মাথা ঠান্ডা করুন বৌদি, রেগে গিয়ে কিছু হবে না, বুঝলেন তো? আরে বাবা, আলো তো ছোট মেয়ে, নিশ্চয়ই অন্য কেউ ওকে এসব বলেছে। আপনি আগে দেখুন আলো কার কার সঙ্গে মেশে। আমার মনে হয় ওর স্কুলে এমন কিছু বন্ধু বান্ধব হয়েছে যারা ভালো নয়। এখনকার ছেলে মেয়েগুলো বয়সের তুলনায় একটু বেশিই পাকা। এদেরকে কিছু শেখানোর দরকার নেই। টিভির সিরিয়াল দেখে দেখে একদম পাকাপোক্ত হয়ে যাচ্ছে। আর বাচ্চাগুলোরই বা দোষ দিয়ে কী করে বলুন তো? বাড়ির লোক ওদের সামনে দেখছে বলেই তো ওরা শিখছে এইসব। তার উপরে 16 কলা পূর্ণ করার জন্যে মোবাইল তো রয়েছেই। সবই বুঝলাম ভাই, কিন্তু আমার বাড়িতে তো এরকম কিছুই হয় না। কেবেলের কানেকশন কবেই কেটে দিয়েছি। একটা সুইচ টেপা মোবাইল, সেটাও বাড়িতে থাকে না। আমি সঙ্গে করেই নিয়ে চলে যাই। তাহলে বৌদি, আপনার বাড়িতে নেই, কিন্তু আলো যাদের সঙ্গে মেশে তাদের তো আছে। খবর নিয়ে দেখুন, ওরা হয়তো বাড়িতে ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করে, তারপর স্কুলে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করে। তাই বলে 5-এ পড়া মেয়ে এই প্রশ্ন করবে? কি করছি না ওদের জন্য? একদিকে সংসার, অন্যদিকে দোকান। এক এক সময় মনে হয় না সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই, না হয় নিজে মরি। কিন্তু পারি না, জানো? কার জন্য এসব করছি? তোদের জন্যই তো। নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিলাম। তুমি জানো, আজকে যখন দোকান থেকে খেতে এলাম বাড়িতে,
ছায়া এসে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। আমি সন্ধ্যে থেকে ওর ঘরে মেয়ে পাঠিয়ে দিই কাকুলির পড়া নষ্ট করার জন্য। আলো থাকলে নাকি ওরা ভালো মন্দ কিছু খেতে পারে না। আলো নাকি হাঁ করে তাকিয়ে থাকে। আলো নাকি এইসব খাওয়ার জন্যই ওর ঘরে গিয়ে বসে থাকে। তুমি ভাবতে পারছো ভাই, কত বড় কথা। আমি কি আলোকে খেতে দিতে পারি না, যার জন্য ও অন্যের ঘরে খেতে যায়? ছায়া না বললে আমি তো জানতেই পারতাম না যে ও তোমার কাছে পড়তে আসে না। তুমিও তো আমাকে কিছু বলনি এই বিষয়ে। কি বলবো বলুন তো বৌদি, আমি তো মনে করেছিলাম আপনি আলোকে আসতে বারণ করেছেন। আবার ভাবলাম নতুন ক্লাসে উঠেছে বলে হয়তো আপনি ওকে অন্য কোথাও পড়তে দিয়েছেন। তাও আমি দুদিন ওপরে গিয়েছিলাম, দেখলাম আপনাদের ঘরে তালা। আলো যে ছোট বৌদির ঘরে থাকতে পারে এটা তো আমার মাথায় আসেনি না। এতটুকু কথা শুনেই আলো ভয়ে ঘামতে শুরু করে। ওর কপালে যে আজকে চরম কষ্ট আছে সেটা ভালোই বুঝতে পারে আলো। ওখানে আর না দাঁড়িয়ে তাড়াতাড়ি উপরে উঠে এসে খাটে বসে পড়ে। মনে মনে ঠাকুরকে বলে বাবাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ বাবা এলে মাকে আটকাবে আর আলোর কপালে একটু হলেও কম মার পড়বে। আত্মরূপও এখন বাড়িতে আসেনি, পড়তে গিয়েছে। ভয়ে আলোর হাত পা কাঁপতে শুরু করেছে। ছোট্ট আলো নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দকেও হারিয়ে দিচ্ছিল এই শব্দ। প্রতিবারের মতো এবারেও ভগবানের দরবারে ওই প্রার্থনা না মঞ্জুর হয়ে তরুণবাবুর পরিবর্তে বন্দনা দেবী ঘরে ঢোকেন, তাও হাতে একটা লাঠি নিয়ে। ঘরে এসেই তিনি দরজাটা বন্ধ করে দেন। মায়ের হাতে লাঠি দেখেই আলো বুঝতে পেরে যায় যে ওর আজকে কি হবে। আর মাকে দরজা বন্ধ করতে দেখে বন্দনা দেবীর কিছু বলার আগেই আলো ভয়ে কাঁদতে শুরু করে। আলোর চোখের জলকে অগ্রাহ্য করে বন্দনা দেবী আলোকে মারতে শুরু করেন। যেখানে পারছেন সেখানেই মারছেন তিনি। সারাদিনের পুষে রাখা রাগ আর অপমানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। এক একটা লাঠির বাড়ি পড়তেই আলো গলা ফাটিয়ে চিৎকার করছে আর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু একটা জায়গা আড়াল করতে গিয়ে আরেক জায়গায় মার পড়ছে। বন্দনা দেবীর চোখে যেন আগুন জ্বলছে। প্রত্যেক আঘাতের সঙ্গে তিনি আলোকে বলছেন, বল বল কেন গিয়েছিলিস ওদের ঘরে? পড়তে না গিয়ে তুই ভালো মন্দ খেতে যাস ওদের ঘরে? আমি খেতে দিই না তোকে, বল। আলো কান্না মিশ্রিত কণ্ঠে মার খাওয়া জায়গায় হাত বুলাতে বুলাতে বলে, না মা, আমি খেতে যাইনি, সত্যি বলছি। কাকিমারা খেলে আমি তাকাতামও না ওদের দিকে। কাকে বলে ওদের ঘরে গিয়েছিস বল? পড়তে না গিয়ে তুই ওদের ঘরে গিয়ে বসে থাকতিস? এত সাহস তুই কোথায় পেলি? তোর একবারও মনে হলো না মা জানতে পারলে কি হবে? বল বল কেন গিয়েছিস ওদের ঘরে? আর মেরো না, বলছি, সব বলছি আমি। বলতে তো তোকে হবেই, তোর জন্য আজকে কত কথা শুনতে হলো আমাকে। তার আগে তুই এটা বল, সুধীরকে কি জিজ্ঞেস করেছিস তুই? কোথায় শিখলি এইসব বল? কথা শেষ না হতেই আলোর পিঠে আরেক বাড়ি পড়ে। আলো চিৎকার করে কেঁদে ওঠে। কিচ্ছু জিজ্ঞেস করিনি মা, সত্যি বলছি, আমি কিছু জিজ্ঞেস করিনি। করিসনি তাই না? ছি 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 ছি, তুই আমার মেয়ে, আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। এই কোথায় শিখেছিস, কোথায় শিখেছিস এই সব বল? মা, সুধীর কাকু তোমাকে মিথ্যে বলেছে, আমি কিচ্ছু বলিনি। সুধীর কাকু ভালো নয় মা, পড়তে গেলে আমাকে খুব কষ্ট দেয়, সেই জন্য আমি যাইনি। এরপর কাঁদতে কাঁদতে আলো যা বলে বন্দনা দেবী তা শুনে আরও রেগে যান। কারণ সুধীর নিচে বন্দনা দেবীকে আলোর নামে অনেক কিছু মিথ্যে বলেছে। নিজেকে বাঁচানোর রাস্তা সুধীর আগেই তৈরি করে রেখেছিল। সুধীর বুঝতে পেরেছিল মার খেলে আলো সত্যিটা বলে দেবে, তাই বন্দনা দেবীর মনে আগেই তিনি মিথ্যের বীজ বপন করে দিয়েছিলেন।
যাতে তিনি আলোর কোনো কথাই বিশ্বাস না করেন। আর হলোও তাই। বন্দনা দেবী আলোর কথা বিশ্বাস না করে সুধীরের কথায় বিশ্বাস করলেন। বরং আলোর সত্যি বলাতে তিনি এমনভাবে মারলেন যে আলোর সারা শরীরের সাথে সাথে মনেও একটা বড় আঘাতের চিহ্ন এঁকে দিলেন তিনি, যেটা কখনো মিটবে কিনা সেটা বলা খুব মুশকিল। সারা শরীরে ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আলো ঘুমিয়ে পড়ে। তরুণবাবু বাড়িতে এসে আলোকে এভাবে দেখে বন্দনা দেবীকে অনেক বকাঝকা করেন। আলো খায়নি শুনে তিনিও না খেয়ে শুয়ে পড়েন। আত্মরূপকে খেতে দিয়ে সবকিছু গুছিয়ে নেন বন্দনা দেবী, নিজেও কিছু খান না। ঘুমের মধ্যেও আলো মাঝে মাঝে কেঁপে উঠছে। আলোর জামাটা তুলে দেখে বন্দনা দেবী নিজেই চমকে ওঠেন। রাগের মাথায় কিভাবে মেরেছেন তিনি মেয়েটাকে। আলোর ফর্সা শরীরে জায়গায় জায়গায় মারের দাগগুলো নীলচে হয়ে উঠেছে। ওষুধ নিয়ে এসে আলোর সারা শরীরে লাগিয়ে দেন বন্দনা দেবী, আর নীরবে চোখের জল ফেলেন। আজকে বন্দনা দেবী আলোর ক্ষতগুলো দেখলেন ঠিকই, কিন্তু তার দেওয়া আঘাতের নিচে যে সুধীরের দেওয়া চিহ্নগুলো চাপা পড়ে রয়েছে তা তিনি জানতেও পারলেন না, আর দেখতেও পেলেন না। যেমন আলো দেখতে পেল না তার মায়ের এই ভালোবাসা মাখানো চোখের জল, কিন্তু মনে থেকে গেল মায়ের দেওয়া কখনো না মেটা গভীর ক্ষত। শাড়িটা ঠিক করতে করতে আলোর দিকে তাকিয়ে নরম সুরে বন্দনা দেবী বললেন, মুড়িটা খেয়ে নে, মাখিয়ে দিয়েছি। এরপর আর খেতে পারবি না, পোকা ভিজে হয়ে যাবে। আলো মায়ের কথায় দ্বিরুক্তি না করে মাখানো মুড়ির বাটিটা নিয়ে আস্তে আস্তে খেতে শুরু করে। বন্দনা দেবী আলোর দিকে তাকিয়ে কিছু একটা ভেবেই দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমি আসার আগে খিদে পেলে খেয়ে নিস, আর ঘরেই থাকবি, কোথাও যাবি না, বুঝেছিস? আলো হালকা মাথা নাড়ানোর সাথে ছোট্ট উত্তর দেয়, ঠিক আছে। মা বেরিয়ে যাওয়ার পর আলো দীর্ঘ সময় ধরে জানলার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বেলা 1টার সময় স্নান করে না খেয়েই শুয়ে পড়ে। বন্দনা দেবী এসে রান্নাঘরের জিনিসটা যেমনটা রেখে গিয়েছিলেন সেই রকম দেখেই বুঝতে পারেন আলো খায়নি। বন্দনা দেবীকে খাবার বাড়তে বলে তরুণবাবু আলোকে ডাকতে যান। একবার ডাকতেই আলো ধর পুড়িয়ে বিছানায় উঠে বসে অদ্ভুতভাবে তাকায় বাবার দিকে। তরুণবাবু ব্যস্ত হয়ে বলেন, আরে আস্তে আস্তে আলো, আমি 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 বাবা, ভয়ের কি আছে মা? খেতে হবে না? চলো, না খেয়ে ঘুমোলে হবে? চলো একসাথে খাবো বাপ মেয়ে মিলে, কেমন? ওঠো ওঠো ওঠো, যাও 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 যাও, চোখে মুখে জল দিয়ে এসো, যাও। তরুণবাবু আলোকে পাশে বসিয়ে মাছের কাঁটা বেছে বেছে খাইয়ে দেন, আর বোঝান পড়াশোনা করা কতটা দরকার। তিনি আরও বললেন, এবছরটা সুধীরের কাছে পড়তে, পরের বছর 6ষ্ঠ শ্রেণীতে উঠলে তিনি আলোকে আত্মরূপ যে মাস্টারের কাছে পড়তো তার কাছে ভর্তি করে দেবেন। আলো একটা কথারও উত্তর না দিয়ে চুপচাপ শুনে যায়। বিকেলে দোকানে যাওয়ার আগে বন্দনা দেবী আলোকে বারবার বলে যায় ও যেন সুধীরের কাছে পড়তে যায়। আত্মরূপ পড়তে বেরিয়ে গেলে ঠাকুরকে ধূপ দেখিয়ে বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে গুটি গুটি পায়ে আলো হাজির হয় সুধীরের ঘরে। দরজার বাইরে পর্দাটা ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, ঘরে ঢোকার সাহস হয় না। আলো জানে সুধীর আজকে ওকে আবার কষ্ট দেবে। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? সুধীরের গম্ভীর গলার স্বরে চমকে ওঠে আলো। আলো বুঝতে পারে না সুধীর কি করে জানল যে ও এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সুধীরের পরের কথায় আলো নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। তোর জামা দেখা যাচ্ছে, ভিতরে আয়। সুধীরের কথা শুনে আলো নিচের দিকে তাকিয়ে দেখে ওর জামার কিছুটা অংশ পর্দার পাশ দিয়ে বেরিয়ে আছে। আলো ঘরে এসে ভয় ভয় সুধীরের দিকে তাকিয়ে চৌকিতে উঠে বসে। সুধীর নিয়ম মতো চায়ের কাপে সশব্দে লম্বা চুমুক দিতে দিতে আলোকে পড়াতে শুরু করে।
সময় যত এগোতে থাকে আলোর ভয় ততই বাড়তে থাকে, আর ভাবে এই বুঝি সুধীর কাকু এসে ওর পাশে বসবে আর ওকে কষ্ট দিতে শুরু করবে। কিন্তু আলোর ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে সুধীর একই জায়গায় বসে এক মনে পড়াতে থাকে। প্রায় ঘণ্টাখানেক পরে দরজায় কড়া নাড়ার শব্দ হতেই সুধীর তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, দরজা খোলা আছে ছোট বৌদি, ভিতরে চলে আসুন। সুধীরের বলার সাথে সাথেই ছায়াদেবী দরজা ঠেলে হাসি মুখে ঘরে ঢোকেন। তার সঙ্গে কাকলিও আছে। আলোর দিকে এক নজর তাকিয়ে তিনি সুধীরকে বললেন, আলো পড়তে চলে এসেছে? হ্যাঁ, ওই ঘন্টাখানেক হলো। তা তোমার কোনো অসুবিধে হবে না তো? না না, অসুবিধার কি আছে, আলো তো পড়ছেই, কাকলিও পড়বে, আমার কোনো অসুবিধা হবে না। এরপর সুধীর ও ছায়াদেবীর বেশ কিছুক্ষণ কথা হয়, যা শুনে আলো বুঝতে পারে এবার থেকে কাকলিও ওর সঙ্গে পড়বে সুধীরের কাছে। কাকলি এবার ভালো রেজাল্ট করেনি, আর আলো সুধীরের কাছে পড়েই ভালো নম্বর পেয়েছে। তাই কাকলিকে ছায়াদেবী সুধীরের কাছে পড়তে দেন। আলো সপ্তাহে 3 দিন পড়ে, কাকলিও 3 দিন পড়বে। 2 দিন আলোর সঙ্গে আর 1 দিন একা, কারণ ওই দিন কাকলির গানের স্যার আসে। কাকলিও পড়বে জেনে আলো খুব খুশি হয়। আলোর ক্ষুদ্র বুদ্ধিতে বুঝতে পারে কাকলি থাকলে সুধীর আর ওকে কষ্ট দিতে পারবে না। আলোর অনুমান সত্যি হলেও তা সম্পূর্ণ হলো না। যে 2 দিন কাকলি পড়তে আসে সেই 2 দিন আলো রেহাই পেলেও কাকলি না আসার দিন সে আর রেহাই পায় না। এখন যে 2 দিন কাকলি আসে সেই দিন আলো আত্মরূপের সঙ্গে চলে যাওয়ার পরেও কাকলিকে পড়ায় সুধীর। কাকলির উঁচু ক্লাস, তাই পড়াও বেশি। ধীরে ধীরে সময় এগোতে থাকে। 2 মাস কেটে গিয়েছে। ডিসেম্বর মাসে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও কমবে। আজকে আলো আর আত্মরূপ ঘরে বসে নিজেদের মতো পড়ছে। অঙ্ক করতে গিয়ে আলো দেখে যে খাতাটায় সুধীরের দেওয়া অঙ্কগুলো করে সেই খাতাটা ওর কাছে নেই। আত্মরূপকে এ কথা জানাতেই ও বলে, তাহলে মনে হয় কালকে পড়তে গিয়ে সুধীর কাকুর ঘরে ফেলে এসেছিস, তুই গিয়ে নিয়ে আয় না। আলো দাদার কথায় অসম্মতি জানিয়ে বলে, সকালে নিয়ে এসে করে নেব, এখন যাব না। এখন খাতাটা নিয়ে আয়, না পারলে আমি দেখিয়ে দেবো, তাহলে আর মার খেতে হবে না সুধীর কাকুর কাছে। কাকলি মনে হয় পড়ছে আজকে সুধীর কাকুর কাছে। যা, নিয়ে চলে আয়, আমি দাঁড়াবো সিঁড়িতে। কাকলি পড়ছে শুনে আলো সুধীরের ঘরে যেতে রাজি হয়ে খাট থেকে নেমে বলে, তোকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। যাব আর নিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। দরজাটা খুলে রেখে গেলাম দাদা। ঠিক আছে, যা। সুধীরের ঘরের কাছে এসে আলো দরজায় চাপ দেয়, কিন্তু দরজা খোলে না, ভিতর থেকে বন্ধ। আলো ডাকতে গিয়ে কি মনে করে দরজার 2 পাল্লার মাঝে ছোট্ট ফাঁকটাতে চোখ রাখে এটা দেখার জন্য যে সুধীর কাকলিকে কিভাবে পড়ায়। কিন্তু চোখ রাখতেই আলো যা দেখতে পায় তাতে ওর ভয় হাত পা কাঁপতে শুরু করে। ভয়ে মুখ দিয়ে কথা বেরোয় না। আলো দেখে সুধীর কাকলিকেও ওর মতো কষ্ট দিচ্ছে। আলো একবার ভাবে ওর কাকিমাকে গিয়ে ডেকে আনবে, কিন্তু আবার ভাবে ওর কথা কেউ বিশ্বাস করবে না। কালকে কাকলি আর আলো 2জন মিলে বলবে, তাহলে সবাই বিশ্বাস করবে ওদের কথা। আলো খাতা না নিয়ে উপরে চলে আসে। আত্মরূপ জিজ্ঞেস করলে বলে, সুধীর কাকুর ঘরে খাতা নেই, মনে হয় স্কুলে ফেলে এসেছি। আলো সকাল থেকেই সুযোগ খুঁজছে কাকলির সঙ্গে কথা বলার, কিন্তু পাচ্ছে না। স্কুলে গিয়ে টিফিনের সময় আলো হাজির হয় কাকলির কাছে। কয়েকবার ডাকার পর কাকলি বিরক্ত মুখে বলে, কি বলবি বল তাড়াতাড়ি। আলো একবার কাকলির বন্ধুদের দিকে তাকিয়ে বলে, এখানে সবাই আছে, অন্য জায়গায় চলো। কাকলি এক ধমক দেয়, এই, যা বলার এখানেই বল, না হলে বলতে হবে না। যা তো এখান থেকে, বিরক্ত করিস না। কাকলির ধমক খেয়েও আলো নাছোড়বান্দার মতো ওর হাত ধরে একই কথা বারবার বলতে থাকে। শেষে বিরক্ত হয়ে কাকলি ওর বন্ধুদের বলে, তোরা এখানেই দাঁড়াতো,
আমি আসছি। দেখি ওর কি এমন কথা যে এখনই বলতে হবে। আমাদের ঘরে চল, ফাঁকা আছে। আলোকে নিয়ে ঘরের কোণে গিয়ে হাজির হয় কাকলি। নে এবার বল, কি বলবি? আলো কাকলির দিকে তাকিয়ে নিঃসংকোচে বলে, কালকে তোমার খুব কষ্ট হয়েছে তাই না কাকলিদি? আমারও খুব কষ্ট হয় জানো। আমি তো মাকে বলেও ছিলাম, কিন্তু মা আমার কথা বিশ্বাসই করেনি। কিন্তু তোমার কথা করবে। আমরা দুজন মিলে মা আর কাকিমাকে বলবো, তাহলেই বিশ্বাস করবে। আলোর কথা শুনে কাকলি কি বলবে বুঝতে পারে না। প্রথমে আলোর কথা ভালো করে বোঝার চেষ্টা করে, তারপর বলে, তুই কালকে নিচে গিয়েছিলি? কাকলির করা প্রশ্নে আলো গতকালকের সব কিছুই ওকে বলে। কাকলি সব শুনে আলোকে জিজ্ঞেস করে, তুই আর কাউকে বলেছিস সেই কথাটা? আলো দুদিকে মাথা নাড়িয়ে না জানায়। কাকলি আলোর দুই কাঁধে হাত রেখে বলে, ভালো করেছিস বলিসনি। আজকে পড়তে গিয়ে আমরা দুজন মিলে সুধীর কাকাকে ভয় দেখিয়ে বলবো যে আমরা বাড়িতে সব বলে দেব। তারপর তুই আর আমি দুজনে মিলে বাড়িতে জানাবো, বুঝলি? শোন, তুই এখন যা, এখনই ঘন্টা পড়বে। আলো ঠিক আছে বলে ওর ঘরের দিকে চলে যায়। আলো আজকে মনে মনে বেশ খুশি। সন্ধ্যার একটু পরেই আলো পড়তে যায় সুধীরের কাছে। গিয়ে দেখে কাকলি আজকে আগেই চলে এসেছে। আলো কিছু না বলে কাকলির পাশে বসে ওর কানের কাছে ফিস ফিস করে বলে, কখন বলবে দিদি? কাকলিও নিচু স্বরে উত্তর দেয়, আগে একটু পড়ে নি, তারপর বলবো। ওদের কথার শব্দ কানে যেতেই সুধীর ধমক দিয়ে ওঠে, এই এত কথা কিসের? হ্যাঁ, বই বের কর দুজনে। আলো আর কাকলি দুজনেই তাড়াতাড়ি নিজের নিজের বই বের করে এবং পড়তে শুরু করে। পড়ার সময় মাঝে মাঝেই আলো কাকলির দিকে তাকাচ্ছে এটা জানার জন্যে যে কখন ওরা সুধীরকে বলবে, কিন্তু কাকলি একবারও আলোর দিকে তাকাচ্ছে না। হঠাৎ সুধীর আলোর কান জোরে টেনে ধরে। এই ওই বারবার কাকলির দিকে তাকানোর কি আছে? হ্যাঁ, খুব চালাক হয়ে গিয়েছিস না? অন্যের ঘরে উঁকি মারতে শিখেছিস। কাকলিকে সঙ্গে নিয়ে আমাকে ভয় দেখাবি? তোর মাকে বলবি? হ্যাঁ, সাহস খুব বেড়ে গিয়েছে দেখছি তোর। আজকে তোকে এমন শিক্ষা দেব না, সারা জীবন মনে রাখবি। সুধীরের কথা শুনে আলো ভাবে, এখনো তো আমি আর কাকলি দিদি সুধীর কাকুকে কিছুই বলিনি, তাহলে সুধীর কাকু এসব জানলো কি করে? তখনই কাকলি আলোর পিঠে জোরে একটা কিল মারে। আচ্ছা করে দাও ওকে। বলে কি না আমাকে সঙ্গে নিয়ে আমার মাকে বলবে। আলো এইবার বুঝতে পারে যে কাকলি সুধীর কাকুকে এইসব বলেছে, কিন্তু কাকলি কেন ওকে মারছে সেটাই আলো বুঝতে পারছে না। ওর মতো কাকলিরও তো কষ্ট হয়েছে। তাহলে আলোর ভাবনায় ছেদ ঘটাতে কাকলি আলোর গালে চড় মারতে গেলেই সুধীর বাধা দিয়ে বলে, এই 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 গালে মারিস না, দাগ হয়ে গেলে সমস্যা হবে। আর কাউকে বলবি বল? সুধীর একথা বলার সঙ্গে সঙ্গে কাকলি আলোর উরুতে জোরে খামচি দিয়ে বলে। আলো যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে ওঠে, বলবো না, কাউকে বলবো না, আমার লাগছে, ছাড়ো। আমি কাউকে কিচ্ছু বলবো না। আলোকে আরও দু চার ঘা দিয়ে ভালো করে বুঝিয়ে উপরে পাঠানো হয়। আত্মরূপ তখনও পড়া থেকে ফেরেনি। বইয়ের ব্যাগটা বিছানায় রেখে আলো বাথরুমে যায়। জামাটা তুলে উরুতে হাত দিয়ে নিজেই ব্যথায় কেঁদে ওঠে। ফর্সা শরীরে নীলচে দাগ পড়ে গিয়েছে। শীতের সময় তাই লেগেছেও বেশি। পাজামা পরে না থাকলে আলোর আরও বেশি লাগতো। আলো ওর মাকে দেখেছে কোথাও লাগলে প্রথমে লাগা জায়গায় জল দিয়ে ধুয়ে দেয়, তারপর সেখানে ওষুধ লাগিয়ে দেয়। আলো তাই করল, কাউকে জানতেও দিল না ওর ব্যথার কথা। মায়ের মারের কথা মনে করেই লুকিয়ে রাখলো সবকিছু। সেদিনের পর থেকে স্কুলে, বাড়ির ছাদে, নিচে যেখানেই কাকলির সঙ্গে আলোর দেখা হয়, কাকলি কখনো মুখে তো কখনো ইশারায় আলোকে ভয় দেখায়। মাঝে মাঝে জোরে চিমটিও কাটে। এখন কাকলিকে দেখলেই আলো নিজের পথ পরিবর্তন করে নেয়। পড়তে যাওয়া ছাড়া ভুলেও কাকলির মুখোমুখি হতে চায় না। আজকে এত রান্না কেন মা? কেউ আসবে? সকালবেলায় মাকে অন্য দিনের তুলনায় বেশি আনাজ কাটতে দেখে আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করে,
বন্দনা দেবী হাতের কাটা বেগুনটা থালায় রেখে বললেন, হ্যাঁ আসবে। তোর তো পরশু থেকে 1 সপ্তাহ স্কুল ছুটি বড়দিনের জন্য। হ্যাঁ, সেই 2 তারিখে স্কুল খুলবে। কে আসবে মা? এলেই দেখতে পাবি। তোর বড়দিনের ছুটি এবার ভালোই কাটবে। তোর খুব প্রিয় 2জন মানুষ আসবে, তোর ছুটি পর্যন্ত থাকবে। প্রিয় কথাটা শুনে কে আসবে জানার জন্যে আলোর আর তর সই ছিল না। মার কাছে বারবার জানতে চায় সে কে আসবে, কিন্তু বন্দনা দেবীও মুখে কুলুপ এঁটে রয়েছেন, কিছুতেই নাম বলছেন না, শুধু বলছেন, কিছুক্ষণ অপেক্ষা কর, স্কুল থেকে এসেই দেখতে পাবি কার কথা বলছি। যা, স্নান করে স্কুলের জন্য তৈরি হয়ে নে, ঝটপট। মা যে কিছু বলবে না বুঝতে পেরে মনে কৌতূহল নিয়ে আলো স্নান করে তৈরি হয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। মা যে আজকে দোকানে যাবে না সেটা আলো বন্দনা দেবীকে দেখেই বুঝতে পেরেছে। স্কুলে গিয়ে পড়া আর সোমাকে পেয়ে কিছুক্ষণের জন্যে আলো ভুলেই গিয়েছিল যে বাড়িতে বিশেষ অতিথি আসার কথা। কিন্তু স্কুল ছুটি হতেই মস্তিষ্কের সক্রিয় কোষগুলো আলোকে অতিথির কথা স্মরণ করিয়ে দেয়, আর আলো এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত বেগে বাড়ির উদ্দেশ্যে পা চালায়। আলোর জন্য বাড়িতে আজকে অনেক বড় চমক অপেক্ষা করছিল। হেঁটে আসার ধৈর্যও আলোর ছিল না। অর্ধেক রাস্তা পর্যন্ত এসে ব্যাগটা 2 হাতে বুকের সঙ্গে চেপে ধরেই ছুটতে শুরু করে আলো। বাড়ির সামনে এসে থেমে জোরে জোরে শ্বাস নিতে থাকে, তারপরই দ্রুত বেগে উঠে যায় সিঁড়ি দিয়ে। বারান্দা পেরিয়ে ঘরের ভিতরে ঢুকেই চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। আত্মরূপ ছাড়া কাউকেই ঘরে দেখতে পায় না। আলোর চারদিকে তাকানো দেখে আত্মরূপ বুঝতে পারে ওর মনের কথা। যারা এসেছে তারা যে আলোর কতটা প্রিয় এটা সবাই জানে। তাই আলোকে দেখেই আত্মরূপ এগিয়ে এসে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, তুই যাদেরকে খুঁজছিস তারা মায়ের সঙ্গে ছাদে গিয়েছে, যা। আলো ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। আত্মরূপ আলোর যাওয়া দিকে চেঁচিয়ে উঠে বলে, আরে আসতে যা, পড়ে যাবি তো। কিন্তু কে শোনে কার কথা? আলো সোজা ছাদে এসে দরজার কাছে দাঁড়িয়ে সামনে তাকাতেই বন্দনা দেবীর সঙ্গে তার পাতানো ভাই সুশান্ত আর তার বউ রিমিকে দেখে আনন্দে সোনামা বলে চিৎকার করে ওঠে। রিমি আর সুশান্ত তখন বন্দনা দেবীর সঙ্গে গল্প করছিলেন। আলোর চিৎকার শুনে দরজার দিকে তাকিয়ে আলোকে দেখে রিমির মুখটাও খুশিতে ঝলমল করে ওঠে। সুশান্তর মুখের হাসিটাও আলোকে দেখে বেশ চওড়া হয়। আলো ছুটে গিয়ে রিমির কোমর জড়িয়ে ধরে। রিমিও আলোকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার সোনামে এসে গিয়েছে, আমি কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। আলো মুখ তুলে তাকিয়ে বলে, সোনামা, তুমি আসছো মা আমাকে বলেইনি জানো। আমি কতবার জিজ্ঞেস করলাম, তাও বললো না। তুমি আসছো জানলে আমি স্কুলে যেতামই না আজকে। রিমি আলোর কপালে পড়ে থাকা চুলগুলো আলতো করে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে, এই জন্যই তো তোকে বলতে বারণ করেছিলাম। আরও একটা কারণ ছিল। কি সোনামা? এই যে আমাকে হঠাৎ দেখে তুই কতটা খুশি হয়েছিস বলতো? আগে থেকে বলে দিলে কি সেটা হতো? আলো দুদিকে মাথা নাড়িয়ে রিমির কথায় সমর্থন করে। তখনই পাশ থেকে সুশান্ত বলে ওঠে, আমি আসাতে কিন্তু কেউ খুশি হয়নি। তাহলে আমি কি কালকেই বাড়িতে চলে যাব? না মামা, আমি তোমাকে দেখেও খুব খুশি হয়েছি। আলো রিমিকে ছেড়ে এবার সুশান্তর কাছে চলে যায়। সোনামাকে অনেকদিন পরে দেখলাম তো, তাই একটুখানি বেশি খুশি হয়ে গেছি। ভালোবাসার কথা বলার সময় আলো ওর বৃদ্ধাঙ্গুল ও তর্জনী একত্র করে দেখায়। আলোর দেখানো দেখে ওখানে থাকা 3 জনেই হাসতে থাকে। ওনাদের হাসি দেখে আলোও হেসে দেয়। বন্দনা দেবী মেয়েকে বলেন, তোর সোনামা মামা এখন এখানেই আছে, তুই চল স্কুলের ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে আগে খেয়ে নিবি। না, আমি সোনামার সঙ্গেই খাবো। আলোর আবদার করে বলা দেখে রিমিও হাসতে হাসতে বলে, তাই হবে, চলো নিচে। আমি যে কদিন আছি তোর সব কিছুই আমার সঙ্গে হবে, খাওয়া, স্নান, ঘুম, পড়া। আর আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, সোনামা আর কি? আর প্রতিদিন সন্ধেবেলায় বই মেলা যাওয়া। ইয়াহু! আমি প্রতিদিন সোনামার সঙ্গে বই মেলা যাব, দারুণ মজা হবে। মামা, তুমি যাবে তো আমাদের সঙ্গে? সঙ্গে যাবে কি রে, তোর মামা তো ওখানেই থাকবে।
বইমেলাতে তোর মামারও একটা বইয়ের স্টল থাকবে, সেই জন্যই তো এখানে আসা। তোর মামা 7 দিন এখানে বই নিয়েই থাকবে, আর আমি আমার আলোচনাকে নিয়ে থাকবো। ভালো হবে না বল? খুব ভালো হবে সোনামা। আমরা খুব 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 মজা করব। সারা দিন আমরা দুজনে একসঙ্গে থাকবো। এই বড়দিন আলোর জীবনে খুশি হয়ে এসেছে রিমির রূপে। আবার আলোর সমস্ত কষ্টের অবসান ঘটাতে ঈশ্বরের দূত হিসেবেও বলা যায়। গতকালকে দোকানে যাননি বন্দনা দেবী, কিন্তু রোজ রোজ তো না গেলে হবে না। তাই তিনি ঠিক করেছেন সকাল সকাল রান্না করে রেখে দোকানে যাবেন। সুশান্তবাবু বেশিরভাগ সময় বইমেলাতেই থাকেন। বন্দনা দেবী রান্না করতে গেলে রিমি দেবী বারণ করে বলেন, দিদি, আমি তো সারাদিন বাড়িতে বসেই থাকবো, তাই তোমাকে আর রান্না করতে হবে না। আমি আলোকে সঙ্গে নিয়ে রান্না করে নেব। এতে আমারও সময় কাটবে, আর তোমারও কিছুদিন নতুন হাতের রান্না খাওয়া হবে। রিমির কথায় প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে যান বন্দনা দেবী। আলোকে সঙ্গে নিয়ে ভালোই সময় কাটছে রিমি দেবীর। আলো ওর সোনামাকে পেয়ে খুব খুশি। দুদিন হলো রিমির সোনামায়ের আসা। এই দুদিন আলো সব সময় আনন্দে কাটিয়েছে। রিমির কাছে খাওয়া, শোয়া, পড়া সব করেছে আলো। তারপর সন্ধে হলেই আলোকে নিয়ে বইমেলা যান তিনি। আলো ঘুরে ঘুরে বই দেখে। এই দুদিন আলো সুধীরের কাছে পড়তে যায়নি, কিন্তু তৃতীয় দিনে বাঁধল বিপত্তি। বাড়িতে শুধু রিমি দেবী আর আলো আছে। তরুণবাবু ও বন্দনা দেবী দোকানে গিয়েছেন। আত্মরূপ বন্ধুর বাড়িতে গিয়েছে, আর সুশান্তবাবুও বইমেলাতে আছেন। রান্না করে স্নান করতে যাওয়ার সময় রিমি দেবী আলোকেও সঙ্গে করে বাথরুমে নিয়ে যান স্নান করিয়ে দেওয়ার জন্যে। স্নান করানোর সময় তিনি আলোর শরীরে বিশেষ কিছু জায়গায় ক্ষত দেখে বেশ অবাকই হন। জায়গাগুলোতে এখনো অল্প অল্প ব্যথা আছে। স্পর্শকাতর জায়গায় এরকম দাগ দেখে রিমি দেবী আলোকে জিজ্ঞেস করেন, এইগুলো কিসের দাগ? রিমি দেবী আলোকে বারবার জিজ্ঞেস করেও ওর কাছ থেকে মন মতো কোনো উত্তর না পেয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকেন আলোর দিকে। আর আলো ভয়ে গায়ের চাদরটা 2 হাত দিয়ে চেপে ধরে আছে বুকের সঙ্গে। রিমি দেবী আলোর মুখ দেখেই বুঝতে পারছেন যে আলো ওর কান্না চেপে রাখার চেষ্টা করছে। যে কোনো সময় ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আলোর শরীরের দাগগুলো কিসের সেটা রিমি দেবী আন্দাজ করতে পারলেও তার মানতে কষ্ট হচ্ছে। আর এই কষ্ট তার মুখেও স্পষ্ট ফুটে উঠেছে। তার মাথায় এটাই আসছে না, কে আলোর সঙ্গে এরকম কাজ করতে পারে। বন্দনা দেবী সব কিছুই তার সঙ্গে শেয়ার করেন, এমনকি তার কানের বিক্রির কথাটাও তাকে বলেছেন। তাহলে এত বড় কথাটা কেন লুকিয়ে রাখলেন তিনি? আলো কি তাহলে তার মাকে এই বিষয়ে কিছুই বলেনি, লুকিয়ে রেখেছে? কিন্তু সেটা কি করে সম্ভব? শরীরে পায়ে এত দাগ, আর বন্দনা দেবী সেটা লক্ষ্যই করেননি। এটা কি করে সম্ভব? এত কিছু ভেবেও তিনি কিছুই সঠিকভাবে বুঝতে পারছিলেন না। তিনি সত্যিটা আলোর মুখ থেকে শুনতে চাইছিলেন। তাই আরেকবার আলোকে জিজ্ঞেস করেন এই দাগগুলো কি করে হয়েছে। তিনি আলোর মুখ থেকে কথা বের করার জন্য ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আলো, লক্ষ্মী মা আমার, আমাকে বল এগুলো কি করে হয়েছে। দেখ মা, না বললে আমি কিছুই করতে পারবো না। তুই শুধু নামটা বল, তারপর দেখ আমি তার কি অবস্থা করি। দরকার হলে আমি তোকে আমার সঙ্গে নিয়ে চলে যাব। যাবি মা আমার সঙ্গে? আমারও যে তোর মতো একটা মেয়ে চাই। তুইও তো আমার মেয়ে। তোর মামা দোকান সামলাবে, আর আমরা মা মেয়ে মিলে থাকবো। যাবি মা আমার সঙ্গে? তোকে আর এই কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু যাওয়ার আগে তোকে যে কষ্ট দিয়েছে তাকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে যেতে চাই। বল মা, নামটা আমাকে বল। রিমি দেবীর কথা শুনেই আলো ওর সোনামাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে শব্দ করে কেঁদে ওঠে আর বলতে শুরু করে, আমি বললে ওরা আমাকে মারবে সোনা মা। ওরা শব্দটা শুনে রিমি দেবী আঁতকে ওঠেন। তিনি ভাবেন
তাহলে কি আলোর সঙ্গে একজনের বেশি? তিনি আর ভাবতে পারেন না। আলোকে আরো শক্ত করে বুকের সঙ্গে ধরে বলেন, মা, আমাকে সব বল তো, সব বল আমাকে। আমি তো সব কথা শুনতে চাই, বল। চোখে জল নিয়ে ফোঁপাতে ফোঁপাতে সুধীর আর কাকলির সমস্ত কথা আলো এক এক করে রিমি দেবীকে বলে। কথাগুলো বলেও আলো কেঁদেই যাচ্ছে। সবকিছু শোনার পর রাগে রিমি দেবীর মুখ লাল হয়ে গিয়েছে। সুধীরকে সামনে পেলে তিনি মুহূর্তে মেরে ফেলতেন। সুধীর আর কাকলির থেকেও বন্দনা দেবীর উপর তার রাগ উঠছে বেশি। আলোকে জড়িয়ে ধরে তিনি বললেন, তোর মায়ের এই পরের কথায় ঘর শাসন করার স্বভাবটা যাবে না। নিজের মেয়ের থেকে পর বেশি আপন। আর কি, ওর ওই নচ্ছার মেয়ে কাকলি, ওর কষ্ট কেন হবে? ওর তো ভালোই লাগবে। দুবার গাড্ডু মেরে এইটে পড়ছে, ওর কি এইটে পড়ার বয়স নাকি? আলো মুখ তুলে রিমি দেবীর দিকে তাকিয়ে বলে, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে সোনামা? আমি একটু দুষ্টুমি করব না, তোমার সব কথা শুনবো, কাজও করব তোমার সঙ্গে। আমি সুধীর কাকুর কাছে আর পড়তে যাব না সোনামা, আমার খুব কষ্ট হয়। আলোর বলা প্রতিটা কথা রিমি দেবীর বুকে তীরের মতো লাগছে। তারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আলোর চোখের জল মুছে দিয়ে তিনি বললেন, না মা, না, চুপ কর সোনামা। তোকে আর কোনোদিন সুধীরের কাছে পড়তে যেতে হবে না। আমি এখান থেকে যাওয়ার আগে ওই জানোয়ারটাকে এই বাড়ি থেকে বের করে তবে যাব। তাতে যদি আমার এই বাড়িতে আসা বন্ধ হয় তবে তাই সই। আর ওই কাকুলি, ওর কোনোদিনও ভালো হবে না, এই আমি বলে রাখলাম। যেমন মা তেমন তার মেয়ে। রিমি দেবীর চোখ দিয়ে গড়িয়ে পড়া জল আলো নরম হাতের তালুতে মুছে দেয়। তারপর বলে, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে তো সোনামা? আলোর কথায় রিমি দেবীর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আলোর মুখটা দু হাতের তালুতে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে তিনি ধরা গলায় বললেন, তোর উপরে যে আমার কোনো অধিকার নেই রে মা। আমি যে তোকে পেটে ধরিনি, সে ক্ষমতা ঈশ্বর যে আমাকে দেননি। আমি যে অপূর্ণ, কিন্তু বিশ্বাস কর, ওই ঈশ্বরকে শপথ করে বলছি, তোকে আমি মনে প্রাণে আমার মেয়েই মনে করি রে। তোর মা ডাকেই যে আমি পূর্ণতা পাই। তুই দেখিস, একদিন ঠিক আমি তোকে আমার কাছে নিয়ে যাব। আমি তোর মামাকে দিয়ে বলাবো তোর মা বাবাকে, দেখি ওনারা কি বলেন। তার আগে ওই শয়তানটাকে বাড়ি ছাড়া করব আমি। ওরা আমাকে আবার মারবে না তো সোনামা? না রে মা, মারবে না। আমি আছি না। আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে ওদের আমি হাত ভেঙে রেখে দেব। মারা তো দূরের কথা, তোর গায়ে আমি একটু আঁচ লাগতে দেব না। বল মা, ওষুধ কোথায় আছে ঘরে? আলো ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধ এনে রিমি দেবীকে দেয়। রিমি দেবী আলোর গায়ে ওষুধ লাগিয়ে দিয়ে জামা পরিয়ে আলোকে শুতে বললে আলো বলে, দরকার নেই সোনামা। আলোর মুখ দেখে ওর সংকোচের কারণ বুঝতে রিমি দেবীর একটুও অসুবিধে হয় না। মায়ের কাছে লজ্জা কিসের আলো? মাকে সব কিছু বলা যায়, বুঝলি? তুই তো আমার লক্ষ্মী মেয়ে। শোন, তুই ওষুধ লাগানোতে মন না দিয়ে আমি যা বলছি সেটা মন দিয়ে শোন। রিমি দেবীদের আসা আজকে 3 দিন হলো। হাতে আর মাত্র 4 দিন সময়। যা করার এর মধ্যেই করতে হবে। এই বিষয়ে তিনি কাউকে কিছুই বলেননি এবং আলোকেও বারণ করেছেন কাউকে কিছু বলতে। তিনি এমনভাবে কাজটা করতে চান যাতে সেখানে আলোর নাম না আসে। এমনিতে মেয়েটা অনেক কিছু সহ্য করেছে, ওর নামের উপরে এই দাগটা আর নাই বা লাগলো। শুধু মুখেই তিনি আলোকে মেয়ে বলেন না। তার মনে হয় আলোর সঙ্গে কোথায় যেন তার একটা গভীর টান রয়েছে। এ জন্মে তো আলো ওনার রক্তের সম্পর্কের কেউ নয়, হয়তো গত জন্মের কোনো যোগসূত্র আছে তাদের মধ্যে। তাছাড়া তিনি মনে করেন
রক্তের সম্পর্ক নাই বা থাকলো, আত্মার সম্পর্ক থাকলেই হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।